দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল থেকে আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছি ইভিনিং শোতে, আমরা বিভিন্ন বরাকের যে 13টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেইগুলির নির্বাচন পরবর্তী কি ফলাফল হতে পারে তা নিয়ে একটা বিশ্লেষণ আমরা করে করেছি। আজকে আমরা করতে যাচ্ছি ধলাই বিধানসভা কেন্দ্র, শুনাই করেছি। তো যথারীতি আমাদের সঙ্গে আছেন মঞ্জুর আহমেদ বড়ভূইয়া, বিশিষ্ট সাংবাদিক, গত 2 দশক থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত, বিশেষ করে ফিল্ড রিপোর্টিংয়ে তিনি সিদ্ধহস্ত এবং তার বহু রিপোর্টিং বিভিন্ন পত্রপত্রিকায় জনগণের মধ্যে বিস্তর প্রভাব বিস্তার করেছিল এবং তাকে আমরা স্টুডিওতে ডেকে এনেছি এবং তিনি এই বিষয়ে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, আচ্ছা ধলাইয়ের প্রথমে আমরা একটু দর্শকদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি যে ধলাইয়ের জনসংখ্যা, ভোটার সংখ্যা, তার ভৌগোলিক বিন্যাস, জনবিন্যাস, এই সমস্ত বিষয়গুলো। তো এই বিষয়ে আপনার কি জানা আছে? ধলাই তো 1991 সালকে যদি রাজনীতির একটা ভিত্তি বা মাইল ফলক ধরা হয়, তাহলে ধলাই তো বিজেপির অন্যতম দুর্গ 1991 সাল থেকে। চলতি বিধানসভা নির্বাচনে ভোটার রয়েছে 1,95,983 জন। তো মহিলা পুরুষ ভোটারের আমরা বিন্যাস করতে যাচ্ছি না। এখানে 3টি ব্লক রয়েছে, বড়জালেঙ্গা, নরসিংপুর আর পালংঘাট ডেভেলপমেন্ট ব্লক। এই 3টি ব্লক নিয়েই ভুবনের পাদদেশ থেকে কনস্টিটুয়েন্সিটা শুরু হয়েছে, আইলাকান্দি সীমান্ত পর্যন্ত এর বিস্তৃতি। তো আপনি তো নিজেও বড়জালেঙ্গা নিয়ে একটা বিশেষজ্ঞ মানুষ, তো আপনি তো এটা না মঞ্জুর, কথাটা আপনি ঠিক বলেছেন, কিন্তু যে বিষয়টা হলো, এটা তফসিলি সংরক্ষিত আসন আগেও ছিল। ডিলিমিটেশনের পর ধলাইয়ের ভৌগোলিক কিছু পরিবর্তন হয়েছে, এটা ঘটনা। এবং এরপর এখানে হিন্দু ভোট আরও বেড়েছে। প্রথমে যে মুসলিম ভোট যে ছিল মোটামুটি 25% মতো, এখন সেটা কমে এসে 15% দাঁড়িয়েছে। তো গত যে উপনির্বাচন হয়েছিল এটা পুরনো ডিলিমিটেশনে, যেটা নিহার দাস যেখানে জয়লাভ করেছিলেন। এবার নতুন ডিলিমিটেশনে হচ্ছে, এখানে হিন্দু ভোট অনেক বেশি। তাই স্বভাবতই এটা প্রশ্ন উঠছে না, 2024-এর লোকসভা ইলেকশনের পরে বাই ইলেকশন হয়েছিল, তাই এটা ডিলিমিটেশন। তো স্বভাবতই একটা প্রশ্ন এখানে আসছে যে এই যদি পরিস্থিতি হয়, তাহলে প্রথমে সরাসরি একটা বিষয় চলে যায়। গত উপনির্বাচন যেটা হয়েছে ধলাইয়ে, সেখানে নিহারঞ্জন দাস প্রার্থী ছিলেন এবং নিহারঞ্জন দাস প্রার্থী হওয়ার পর একটা বহিরাগত আওয়াজ উঠেছিল, যার ফলে দেখা গেছে এখানে কংগ্রেস ভালো হিন্দু ভোট পেয়েছিল। এবারে তো সেই নিহার দাস নেই, এবারে অমিয়কান্তি দাস আছেন। তিনি এই অঞ্চলেরই লোক এবং তিনি পাটনি সমাজের। তো আপনি কি ভাবেন যে হিন্দু ভোট গত উপনির্বাচনে কংগ্রেস পেয়েছিল, সেটা কি এবারও পাবে? না, এটা মোটেই পাচ্ছে না। কিভাবে বলতে পাচ্ছে না? এই কারণেই নিহার রঞ্জন দাস 9,098 ভোটে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। তো ওই সময়ে অমিয়কান্তি দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন বিজেপিতে তার র্যাঙ্ক অ্যান্ড ফাইল নিয়ে অমিয়কান্তি দাসের কথা বলছেন। তিনি এখানে স্থানীয় লোক, তার বাড়ি ভুবনখালে, এখানে শিলচর শহরে থাকেন। 2024 ইংরেজির লোকসভা নির্বাচনে পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার পরেই অমিয়কান্তি দাসকে নিয়ে ধলাইয়ের সর্বস্তরে একটা ফিল গুড ফ্যাক্টর, যে উনি প্রার্থী হবেন, উনি বিধায়ক হয়ে যাবেন। এবং এবং অমিয়কান্তি দাসও অত্যন্ত সূক্ষ্মভাবে মেটিকুলাসলি একটা প্রচার এবং জনসংযোগ বজায় রেখেছিলেন, যার কারণে শিলচরের ধলাই থেকে শুরু করে শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত সবাই একমত ছিলেন, বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত, যে উপনির্বাচনে অমিয়কান্তি দাসই প্রার্থী হবে। কিন্তু পরিমল শুক্লবৈদ্যর কারণে নিহারঞ্জন দাস প্রার্থী হয়েছিলেন, যে কারণে এই উপনির্বাচনে বিজেপিকে এই প্রার্থীকে জেতাতে বেশ ব্যাগ পেতে হয়েছিল। এবার সেটা নেই।
এটা সেই সম্পূর্ণ উল্টে মানে গেছে। বহিরাগত আওয়াজটা তোলা হয়েছিল, এবার এটা এবার সেই ইয়েটা নেই যে উপনির্বাচনে যে ক্ষোভের যে চূড়া স্রোত ছিল, বিজেপি ক্যাডাররা বুট ইয়েকে দিয়েছেন, নিহার রঞ্জন দাসকে দিয়েছেন, কারণ বিজেপি বুটে ভাঙন ধরে না সাধারণত। ফ্লোটিং বুটটা কংগ্রেসের পক্ষে গিয়েছিল, কিন্তু এবার পুরোপুরি বুটগুলো কমিটেড। তার মানে মঞ্জুর যেটা বলতে চাইছেন যে এবারে গতবার যেভাবে একটা ধরুন গতবার আমি দর্শকদের একটু বলছি কিভাবে ভোট ভেঙেছিল গতবার বিজেপি কমিটেড ভোট, যেখানে পরিমল শুক্লবৈদ্য গত লোকসভা নির্বাচনে, আমি একটা বর্জারাঙ্গা ব্লকের উদাহরণ দিচ্ছি, 25,000 ভোট লিড নিয়েছিলেন। কিন্তু দেখা গেল গত উপনির্বাচনে বর্জারাঙ্গা ব্লক যেটা বিজেপির ঘাঁটি, সেখানে মাত্র 7,000 লিড নিয়েছিল। এবং ধুয়ারবন জিপি, বর্জারাঙ্গা জিপি বা এই ধরনের জিপিতে এবং এমনকি পরিমল শুক্লবৈদ্যের হোম জিপিতেও কংগ্রেস 40% ভোট পেয়েছিল। এমনকি রূপম এবং পালংঘাটের রূপম সাহা যিনি জেলা সভাপতি, তার বাড়ির উল্টো দিকে যে পালংঘাট যে স্কুল আছে, ভোটগ্রহণ কেন্দ্র আছে, সেখানে 51% ভোট পেয়েছে কংগ্রেস। অর্থাৎ বুঝতেই পারছেন যে কীভাবে খুব ছিল প্রার্থীর বিরুদ্ধে। জিততে পেরেছে শুধুমাত্র সংখ্যালঘু ভোটের একটা উল্লেখযোগ্য অংশ বিজেপি গতবার পেয়েছিল। কিন্তু এটা কিন্তু ঠিক, এবার কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি নেই। তারপরও গতকাল আমার সঙ্গে কথা হয়েছিল কংগ্রেসের যিনি রণনীতি পরিচালনা করেন রাজন পালিতের সঙ্গে। রাজন পালিত আমাকে বললেন যে কংগ্রেস জিতছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম কীভাবে ভাই কংগ্রেস জিতবে? কই না, জায়গায় জায়গায় বিজেপি অনেক লোক আমাদের সহযোগিতা করেছে বলেন। আচ্ছা, কিন্তু তার কথাটা তিনি বললো আমার ঠিক ততটুকু, আপনার কি মনে হচ্ছে তার কথাটা? এটা রাজেন পালিত হুচুকে যদি কথাবার্তা করেন তাহলে তো এটা গ্রহণযোগ্য হয় না। রাজেন পালিতের সঙ্গে আপনার সম্পর্ক, আমার সম্পর্ক, কিন্তু মুখ দেখে তো বাস্তবকে অস্বীকার করা যাবে না। 1991 সালে বরাকের 15টি আসনের মধ্যে 9টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিলেন। এই 9 প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সজীব এবং অ্যাক্টিভ ব্যক্তি যে রাজনীতিতে বিচরণ করছেন এবং ক্রমাগত উন্নতি হচ্ছে তিনি হচ্ছেন পরিমল শুক্লবৈদ্য। 1991 থেকে 2021 মধ্যে যতটি ইলেকশন হয়েছে শুধু 96 এবং 2011 তিনি দুবারই মাত্র হেরেছিলেন, তারপরে আর তার হার হয়নি। অর্থাৎ এই দলাইয়ে 1991 সালের পর থেকে ধারাবাহিকভাবে বিজেপি সংগঠিত হচ্ছে, উন্নতি করছে। আর কংগ্রেস ক্রমান্বয়ে তার ক্ষয় হচ্ছে, কংগ্রেস শুধু ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে 2026 সালের বিধানসভা নির্বাচনে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ নিজের প্রার্থী, জালাল আহমেদ মজুমদার, রাজেন পালিত এবং ওই পালংঘাটের দিকে আরেকজন প্রাক্তন জেলা পরিষদ সদস্য, ওরা কয়েকজন ছাড়া আর নির্বাচন পরিচালনার লোক কোথায়? কিন্তু বিজেপির কাছে কি সংগঠন একের পর এক। আরেকটি কথা আপনিও চেনেন, আমিও চিনি, এখানে এই বিজেপির কংগ্রেসের যে কৃষ্ণপদ দত্ত, এবার কি তিনি অ্যাক্টিভলি মাঠে ছিলেন? অ্যাক্টিভ ছিলেন না। তারপরে একসময় কাছাড়ের 16টি ব্লক কংগ্রেসের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয়, দক্ষ, বেস্ট পারফর্মার প্রেসিডেন্ট ছিলেন শ্বেতাংশু দাস। আজকে শ্বেতাংশু দাস তাদের সঙ্গে নেই, কংগ্রেসের সঙ্গে নেই, বিজেপির সঙ্গে আছেন। বিজেপিতে যাওয়ার পর বিজেপি তাকে মুখ দেখে তো এত গুরুত্বের দায়িত্ব দেয় না। বাই ইলেকশনে তিনি প্রচার কমিটির চেয়ারম্যান ছিলেন, এবার তিনি কোন কমিটির কনভেনার। তো এই সমস্ত বিষয়গুলো, বাস্তব বিষয়গুলোকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। শুধু মুখ দিয়ে বললাম আমরা জিতে যাচ্ছি, নিহার ফ্যাক্টর, হোয়াট ইজ নিহার ফ্যাক্টর? নিহার আবার ফ্যাক্টর আবার কিসের এখানে? এই সমস্ত অনেকগুলি কারণে অনেকটাই এগিয়ে রয়েছে। আপনি হয়তো জানেন কি জানেন না, বিজেপি ওরা নিজেরা 17C ফর্ম এবং পোলিং এজেন্ট, বুথ লেভেল এজেন্টদের সঙ্গে যে স্টাডি করেছে, অ্যানালাইসিস করেছে এবং যে রিপোর্ট নিয়েছে, এতে দেখা যাচ্ছে যে ওরা 53,000 ভোটে জিতছে। ব্যবধানটা হচ্ছে 53,000। যদি বিজেপিরই একটি অংশ বলছে যে 53,000 থেকে যদি কোনোভাবে 20,000ও মাইনাস করা যায়, তাহলে কতটা ভোটে জিতছে ওরা? না, কিন্তু আরেকটা বিষয় কিন্তু যেটা আপনিও নজর দিচ্ছেন না, সেটা হলো ধুলাইতে একটা পরিমল শুক্লবৈদ্যের বিরোধী একটা লবি রয়েছে। এরা যে সরাসরি পরিমল শুক্লবৈদ্যকে কোনো উপর ক্ষুব্ধ এমন নয়, কিন্তু পরিমল শুক্লবৈদ্য যাদেরকে পছন্দ করেন, যারা বিভিন্ন জায়গায় আছে, পালংঘাটে আছে, ধলাই আছে, আইরংমারাতে আছে, দুয়ারবন্দে আছে, এই ধরনের লোকগুলোকে
এরা পছন্দ করছে না, এবং এরা পছন্দ না করার ফলে যাতে পরিবার শুক্লবৈদ্য কোনো মাইলেজ না পান, তাই অনেক ভোট তারা এদের মাধ্যমে কংগ্রেসে গেছে। এটা কিন্তু ঘটনা, কিন্তু কতটুকু গেছে বা যতটুকু গেছে এটা কি মানে কংগ্রেস প্রার্থীকে জেতাতে সাহায্য করবে কিনা এটা আমি বলতে পারছি। আপনি যাদের কথা বলছেন এটা তো নাম প্রকাশ্যেই বলে দেওয়া উচিত, যাদের বিরুদ্ধে ক্ষোভটা, পরিমল শুক্লবৈদ্যর বিরুদ্ধে তেমন কোনো ক্ষোভ, যে ইনকামবেন্ট যদি ফ্যাক্টরটা থাকতো তিনি এত বছর ধরে দোলাইতে শাসন করতে পারতেন না। ক্ষোভটা তার যে দুই ব্যক্তি দলাইয়ের শশাঙ্ক পালভূষণ আরো আছেন, কিন্তু এটা ক্ষোভ বিজেপিতে এ ধরনের ক্ষোভের কোনো ঠিক ক্ষোভের প্রতিফলনটা ইভিএম বা ব্যালট বাক্সে খুব একটা হয় না। এটা মানে চিরাচরিত ঘটনা, এটা রেওয়াজ, এটা খুব একটা হয় না। এখন এখানেও শোনা যাচ্ছে ইদানিং একটা কথা শুনছি, সাইলেন্ট ভোট, শিলচরে সাইলেন্ট ভোট, বড়খলায় সাইলেন্ট ভোট, শোনাইতেও সাইলেন্ট ভোট। তো এই সাইলেন্ট ভোটটা কি মানে, যেটা নাকি ওরা বলছে কংগ্রেসীরা আমাকে বলছে যে তাদের যে কৌশল বা তারা যে ওরা বলছে বর্জালেঙ্গায় তারা কি 7,000 ভোটে যদি হারে, পালংঘাটে যদি তারা 5,000 ভোটে কম থাকে, তাহলে নরসিংপুর ব্লকের মুসলিম ভোট দিয়ে ওরা ইয়ে করে দেবে। এই ধরনের যৌক্তিকতা নেই। এই সমস্ত মুসলিম ভোট তো তেমন ফ্যাক্টরও নয়, মুসলিম ভোট তেমন ফ্যাক্টর নেই। বিজেপি দাবি করছে যে এদের মধ্যে একটা হিসাব আছে। কংগ্রেসীরা বলছে দলাইয়ে 57,000 মুসলিম ভোট পড়ছে, বিজেপি হিসাব করে বলছে যে না, সেই ভোটটা 48,000, এবং পরিমল শুক্লবৈদ্যের কারণে হোক বা অন্য যে কোনো সামাজিক কারণে হোক, দোলাইতে মুসলিমরার মধ্যে বিজেপির একটা ভালো প্রভাব রয়েছে, এবং ওরা এই ভোটে 26-এর ভোটে ওরা বলছে ন্যূনতম 8 থেকে 10,000 মুসলিম ভোট ওরা পাচ্ছে। না তো কংগ্রেসীরা দাবি করছে, এটা আমার কাছে তারা বললেন যে খ্রিস্টান ভোট নাকি এখানে কিছু আছে, বড় বড় ভোট আছে, এসব নাকি তারা পাবে। 4,000 খ্রিস্টান ভোট আছে, কতটা কাস্ট হলো, আর কাস্টিং এর যদি 4,000 ভোটে কতটা ফ্যাক্টর হবে, এটাতে আপনি নিজেই বিবেচনা করে দেখুন। তাহলে আপনি আর কংগ্রেসের কোনো আশা দেখছেন না? আমি দেখছি না, আপনি দেখলে দেখতে পারেন, বা রাজেন পালিত, জালাল আহমেদ মজুমদার, এরা যদি দেখে থাকেন, স্বপ্নে যদি ফুলাও রেঁধে থাকেন, তাহলে তো আমরা তো আর না করতে পারি না। দর্শকরা, আমাদের এই মুহূর্তে মঞ্জুর যেটা বলছেন যে ধোলাইতে যা পরিস্থিতি, তাতে কিন্তু পুরো অবস্থা এখানে, কিন্তু একটা কথা আমরা কিন্তু একটা যে পরিমল শুক্লবৈদ্যের বিরোধী আপনি বলছেন ভোটটা যাবে না, কিন্তু কিছু ভোট গেছে, আমি খবর পেয়েছি। আরেকটা কথা হলো প্রার্থী হিসেবে ধ্রুবজ্যোতি প্রকাশের কিন্তু একটা ইমেজ রয়েছে, এবং শুধু যে এবং গতবার যে ভোটটা পেয়েছেন সবটা ভোটেই যে নিহারঞ্জনকে মানব না এটাতেই এসেছে, কিছু কিন্তু প্রার্থীরও এখানে একটা প্রভাব রয়েছে। তো প্রার্থীর ভাবমূর্তি তো একটা ফ্যাক্টর, এখানে প্রার্থীর ভাবমূর্তি 100% ফ্যাক্টর, কিন্তু আপনি ইকুয়েশনটাকে বুঝতে হবে। 2011 সালে আপনি জানেন যে দীনেশ প্রসাদ গোয়ালা এবং গৌতম রায়ের কারণে এখানে কামাখ্যা মালা প্রার্থী হননি, সম্মিলিতভাবে একটা বিরোধী ঐক্য তৈরি করে পরিমল শুক্লবৈদ্যকে হারানো হয়েছিল। 2016 সালে আবার এই 2011 সালে আপনি নিজেও জানেন যে তরুণ গগৈ মন্ত্রিসভার মধ্যে অত্যন্ত জুট ঝামেলা সৃষ্টি হয়েছিল। গৌতম রায় এবং সিদ্দিক আহমদকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে গিরিন্দ্র মল্লিককে ইন্ডাক্ট করা হয়েছিল। 2016 সালের ইলেকশনে গিরিন্দ্র মল্লিক প্রার্থী হয়েছিলেন, তিনি মন্ত্রী থাকার সময় হেরেছিলেন। তখন এই ধ্রুবজ্যোতি পুরকায়েস্তের যে ভূমিকা ছিল, যে রোল ছিল, সেই রোল নিয়ে কামাখ্যা প্রসাদ মালার পরিবার ক্ষুব্ধ, এখনও ক্ষুব্ধ, যে কারণে 2021 সালের ইলেকশনে কামাখ্যা মালা যখন প্রার্থী হন, কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী হন, তখন ধ্রুবজ্যোতি পুরকায়েস্তের কী ভূমিকা ছিল, এটা ভাবমূর্তির সঙ্গে এই সমস্ত কিন্তু বিচার্য বিষয়। এটা একটা বিচার্য বিষয় আপনি বলছেন। তো এটা দেখো রাজনীতিতে কি ঘটেছিল ওইটার প্রতিক্রিয়া। কংগ্রেসের আরো একটা সমস্যা রয়েছে, কংগ্রেসের যে অভ্যন্তরীণ যে কুন্দল, যেটা 2006-এ প্রার্থী হয়েছিলেন হিরু দাসের সঙ্গে, হিরু দাস প্রার্থী হওয়ার পর থেকে এখনো অবধি দলের সঙ্গে সম্পর্ক চুক্ত হননি। এখনো অন্নপ্রাশন, বিয়ে বাড়িতে যাওয়া, মৃতের বাড়িতে যাওয়া, জীবিতের বাড়িতে যাওয়া, ওর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে হিরু দাসের। এই হিরু দাসকে কংগ্রেস আর 2006 সালের পর থেকে আর কোনোদিন প্রার্থীও করেনি, কিন্তু একটা তো তার একটা রোল থাকে। প্লাস
এই যে লাস্ট যে পঞ্চায়েত ইলেকশনে দোলাইয়ের 4টি জেলা পরিষদের মধ্যে মাত্র শ্যামাচরণপুর এবং শেওড়ারতল জেলা পরিষদ আসনে যে মেয়েটা যে বউটা জয়ী হয়েছে তার স্বামীর নাম গিয়াসউদ্দিন লস্কর। এই অভিজিৎ পাল জেলা কংগ্রেস সভাপতি থাকার সময় নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন এই গিয়াসউদ্দিন লস্কর। এই গিয়াসউদ্দিন লস্কর এবং হিরু দাস কি এইবারের ইলেকশনে কি মানে কার সঙ্গে ছিলেন, কোথায় ছিলেন? জেলা পরিষদ মেম্বার কোথায় ছিলেন? জেলা পরিষদ সদস্যের স্বামী নরসিংপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট, তারপর তাকে সজলাচার্যি প্রেসিডেন্ট হওয়ার পর তাকে সরিয়ে রাজেন পালিত নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন। এখন এদের কি কোনো 1% কি কোনো হিরু দাস বা গিয়াসউদ্দিনের কোনো থাকবে না? এটা দেখুন, এটা কংগ্রেসের চিরাচরিত প্রথা। কংগ্রেসে যারা ক্ষমতাশীল থাকে, একটা দল ক্ষমতাশীল যখন হতো না, একটা দল এদিকে পা মারায় না। এটা তো কংগ্রেসের নতুন না, এটা কংগ্রেস, আপনারা দেখছেন কংগ্রেসের এটা ঐতিহ্য, এটা ঐতিহ্য। যে এবারে ধরুন তোমার মনে যখন সভাপতি ছিলেন অভিজিৎ পাল আসতেন না, যে অভিজিৎ পাল সভাপতি তোমার মনে আশা বাদ দিলেন, তো এটা কংগ্রেসে চলে যায়। এটা নতুনত্ব কিছু নেই, কংগ্রেসের কিন্তু প্রশ্ন হলো যে তো তার মানে আপনার কথায় যে এখানে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ খুব একটা প্রভাব ফেলবে না, এসব ইমেজ টিমেজ খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু ওদের বাই ইলেকশনের সময়, আপনিও বাই ইলেকশনের সময় দোলাই গিয়েছেন, আমিও গিয়েছি, ওই সময় তাদের যে আত্মবিশ্বাস ছিল রাজেন পালিত অ্যান্ড কোম্পানি বা দুবজ্যোতি পুরকাস্ত জালাল আহমেদ মজুমদারের মধ্যে, এই যে 26-এর ইলেকশনে সেই আত্মবিশ্বাসটা তো আর দেখতে পাচ্ছি না। তবুও তারা কিন্তু আশাবাদী, তারা বলছে যে ওরা হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইটা কিভাবে হবে, কোন প্রেক্ষিত থেকে হবে, সেটা তো আর বলতে পারছে না ওরা। দর্শকরা, আমরা একটা বিশ্লেষণ আপনাদের সামনে রাখলাম, ধরাই যে চুলচেরা বিশ্লেষণ করলাম ধরাই। তো দেখা যাচ্ছে যে আলোচনার পর দেখা যায় সব ধরনের বিবেচনা করে মঞ্জুরের কথা যেটা বোঝা যাচ্ছে যে ধরাইতে বিজেপিরই সমাগম। ব্যবধানটা কত হবে, এটা ব্যবধানটা আপনার কথা হাড্ডাহাড্ডি হচ্ছে না, হাড্ডাহাড্ডি কংগ্রেসিরা ক্লেম করছে যে হাড্ডাহাড্ডি হবে, আর বিজেপি নিশ্চিন্তভাবে নাকে তেল দিয়ে যেটাকে গুমুনি বলে সেইভাবে ঘুমাচ্ছে। অমিয়কান্তি দাস বোধহয়, অমিয়কান্তি দাস বলুন বা শীতাংশু দাস বলুন বা শশাঙ্ক ভূষণ, এরা একদম পুরাপুরি তো নিশ্চিন্তভাবেই দলে ঘোরাফেরা করছে। তো সেই আত্মবিশ্বাসে যদি খামতি থাকে তাহলে নির্বাচন জয় করা। তিনি আত্মবিশ্বাসী দেখছেন বিজেপি শিবিরকে, কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতায় বলতে চাইছি যে ধরাইতে দেখুন অনেক সময় ভেতরে কি ঘটে বোঝা বড় মুশকিল। তো যত আত্মবিশ্বাসী ওর একটা চূড়াস্রোত আছে, কিন্তু লড়াই একটা, আমার মনে হচ্ছে লড়াই একটা কংগ্রেস থাকবে কিছুটা হলেও। তো বাকি কি হয় সেটা গণদেবতা ঠিক করবেন, কিন্তু আমরা আমাদের বিশেষণটা আপনার সামনে তুলে ধরলাম। অনেক অনেক ধন্যবাদ মঞ্জুরকে সময় দেওয়ার জন্য, দর্শকদেরও ধন্যবাদ। ঠিক আছে।